হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। বাণীপুর লোক উৎসবের কিছু টুকরো টুকরো ভিডিও জমা রয়েছে। সেই টুকরো ভিডিওগুলোকে জুড়ে একটা লং ভিডিও বানাবো। যাই হোক, বাচ্চাদের অনুরোধে এই ঠান্ডার মধ্যেও চলে গেলাম বাণীপুর লোক উৎসবে। আমার 2-3টে ফ্রেন্ডের আসার কথা ছিল, সবাই আসতে পারেনি, তবে একজন এসছে শাশুড়ি মা ছেলে ওদেরকে নিয়ে। যাই হোক, ওদের সাথে দেখা করব, একসাথে মেলা ঘুরব, এটাই কিন্তু প্ল্যান ছিল। আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি মেলার মধ্যে। শুরুতেই দেখুন বিভিন্ন ধরনের আর্ট কিন্তু আপনাদের চোখে পড়বে। গাছে কত সুন্দর পেন্টিং করা হয়েছে, দেখুন প্রত্যেকটি গাছে বিভিন্ন ধরনের পেন্টিং করা। গাছ যেন কথা বলছে। এবার চলে এসেছি যেখানে হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় সেখানে। দেখুন এনারা কত দূর থেকে এসে এই মেলায় দোকান দিয়েছেন, কত ধরনের হস্তশিল্পর জিনিস। এবার চলে এলাম সবজি প্রদর্শনীতে। এখানে কিন্তু প্রচণ্ড লং লাইন, বাচ্চারা সাথে রয়েছে তাই আর লং লাইনে গেলাম না, দূর থেকেই জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার চলে এলাম আর্ট এক্সিবিশনে। প্রত্যেকটি আঁকা যেন কথা বলছে। এখানে কিন্তু এই যে আমার ফ্রেন্ড, ওর ফ্যামিলি আর আমরা একসাথেই ঢুকেছিলাম। দেখুন কত সুন্দর, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনারা আঁকা তো দেখলেন, এবার আর্টিস্ট নিজে হাতে আঁকছেন এই রকম একটা চিত্র আপনাদেরকে একটু দেখাতে চাই। আগে আপনারা আর্টগুলো একটু দেখুন, তারপর আর্টিস্ট আঁকছেন সেই রকম একটা চিত্র আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর আঁকা। চারুকলা মঞ্চ অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। দেখুন অপছন্দ করার মতো একটাও আর্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। ভীষণ সুন্দর ফুটিয়ে তুলেছেন শিল্পী তার শৈল্পিক সত্তা। জাস্ট অসাধারণ। এবার দেখুন আর্টিস্ট নিজে আঁকছেন। এই দেখুন কত সুন্দর একটা কৃষ্ণের ছবি। এদিকে মায়ের একটা ছবি আঁকা চলছে, ভীষণ সুন্দর। অবশেষে আমরা চারুকলা বিভাগ থেকে বেরিয়ে এবার একটু কেনাকাটায় মন দেব। খুব বেশি কিছু কিনিনি, কারণ যেহেতু দুটো বাচ্চা সাথে রয়েছে, বেশি কিছু কিনলে সেগুলো বয়েও নিয়ে যেতে হবে। আবার মেলায় এসছি কিছু না কিনলে সেটাও কিন্তু ভালো লাগে না, কারণ এত সুন্দর সুন্দর জিনিস, যেটাই দেখছি সেটাই কিন্তু কিনতে ইচ্ছে করছে। এদিকে ছেলের আমার বায়না হয়েছে সে বাঁশি কিনবে। এত কিছু রেখে তার কিন্তু চোখ গিয়ে ওই বাঁশিতেই আটকেছে। অগত্যা একটা বাঁশি কিন্তু কিনেই দিলাম। বাঁশি বাজাতে পারে না, কিন্তু বাজানোর ইচ্ছে আছে, সেই জন্য একটা বাঁশি কিন্তু কিনে দিলাম। ও বলছে একটু বাজিয়ে দেখান যে কিভাবে বাজাতে হয়। কেন এটাও তো ভালো লাগছে? এটা বেশি ভালো লাগছে। এবার আমরা ধীরে ধীরে একটু অন্য দিক ঘুরে দেখব। আর একটা দারুণ জিনিস নোটিস করলাম, আপনাদেরকেও দেখাই। এটা কিন্তু
মূল গেট। মূল গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। মূল মঞ্চের সামনে চলে গেছি। ওখানে কিন্তু হঠাৎ করে দেখলাম শিব পার্বতী দাঁড়িয়ে আছে। দেখবেন, আপনাদেরকেও দেখাই। প্রচুর ভিড়, তার মধ্যেই হঠাৎ চোখে পড়ল মহাদেব দাঁড়িয়ে আছেন। চিন্তা নেই, এক্ষুনি দেখাবো। ওই দেখুন, মহাদেব আর মা কালী। সরি, আমি আগে শিব পার্বতী বলে ফেলেছি। পার্বতীরই তো আর এক রূপ মা কালীর। এই দেখুন। এবার মেয়েদের যে বিশেষ আকর্ষণ গয়নাগাটি, সেগুলোর দিকে একটু দৃষ্টিপাত করাবো। এবার চলে এলাম আসল আকর্ষণে। বাণীপুর মেলার দুটো বিশেষ আকর্ষণীয় জিনিস, সেটি হচ্ছে, এক হচ্ছে এই জলপরি, আর দ্বিতীয় হচ্ছে সুনামি রাইড। এই দুটো কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ। এই দেখুন জলপরি। জলপরির একটা ছোট্ট ভিডিও কিন্তু আমি অলরেডি আমার রিলসে পোস্ট করে ফেলেছি। যারা স্কিপ করে গেছেন তাদের জন্য কিন্তু আরও একবার এই জলপরি নিয়ে এলাম। মানুষ কতটা অসহায় হলে এই ঠান্ডার মধ্যে, যেখানে আমরা ঘরে বসে টিকতে পারছি না, পেটের জ্বালায় এই জলের মধ্যে মানুষকে এন্টারটেনমেন্ট করছে। আমার কিন্তু এটা দেখে একদমই মজা লাগেনি। আমার বেশ খারাপই লাগছিল, কষ্ট হচ্ছিল দেখে। দেখুন তো, জলের মধ্যে 30 সেকেন্ড বা 1 মিনিট আপনি শ্বাস বন্ধ করে যদি থাকেন, তাহলে বুঝবেন যে ওদের কষ্টটা কোথায়। কিছু করার নেই। আসলে মানুষের জীবন, সবার জীবন তো সহজ নয়। মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, বাঁচার লড়াই থাকে। কতটুকু লড়াই আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু কিছু করার নেই। ঈশ্বর যার কপালে যা লিখেছেন তাকে তো সেই ভূমিকা পালন করতে হয়। পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ, এখানে আমরা প্রত্যেকেই অভিনয় করি। ঈশ্বর যাকে দিয়ে যতটুকু অভিনয় করান, যে চরিত্রে, ততক্ষণ আমরা সেই চরিত্রে অভিনয় করি। এটাই বাস্তব। দিন শেষে প্রত্যেককেই কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি কিংবা মৎস্যকন্যা, সবাইকেই পৃথিবী ছাড়তে হবে। এটাই একমাত্র সত্যি। বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। পেটের জ্বালা বড় জ্বালা। নেট খুললেই আজকাল শুধুমাত্র দেবলীনা নন্দীর পোস্ট। ভীষণ ভালো লাগতো, মিষ্টি একটা মেয়ে সুন্দর গান গায়, ব্লগ করে, ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বলতে এখন আমার আর তাকে ভালো লাগছে না। কারণ তার তো মা আছে, বাবা আছে, পরিবার আছে। হঠাৎ করে এইরকম একটা সিদ্ধান্ত, এটা মোটেই কাম্য নয়। একজন ম্যাচিওরড মানুষের থেকে অন্তত এই ধরনের ছেলে মানুষই আশা করা যায় না। আমি তার জায়গায় নেই। এটা হয়তো বলবেন যে নিজের জীবনে ঘটলে তখন সেটা বোঝা যায়। আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না, এমন অনেক ভাঙাচোরা মানুষ আছে যারা হাসি খুশি ঘুরে বেড়ায়, কিন্তু তাদের অন্তরের দাবানল তারা কাউকে বোঝাতেও যায় না, দেখাতেও যায় না। কারণ ভাঙাচোরা মানুষ খুব একটা কেউ পছন্দ করে না। মানুষ শুধু সাফল্যের গল্প খোঁজে। সেই জন্য যে বিষয়ে মানুষের কৌতূহল নেই, সে বিষয়টা একান্তই নিজের রাখাই ভালো। আর একটা কথা, সব বিষয় সব জায়গায় প্রকাশ করতে নেই। আজ সে বেঁচে গেছে, যদি মারা যেত তাহলে বিষয়টা কিন্তু মোটেও ভালো হতো না। হয়তো প্রবাহ নন্দী, তার পরিবার, যাকে সে ভালোবাসে বলে দাবি করে, সে কিন্তু জেলের মধ্যে থাকতো। দোষ গুণ আমি বিচার করার কেউ নই। তবে এটুকু বলবো, ভালোবাসার মানুষের গায়ে কাদা ছোড়াটা কেমন ভালোবাসা বা কেমন অনুভূতি, এটা আমার জানা নেই। আমি যতটুকু জানি, ভালোবাসা ত্যাগের নাম।
ভালোবাসার মানুষের নামে নিন্দা শুনলে, তার খারাপ শুনলে কিন্তু নিজেরই রাগ হয়। ভালোবাসার মানুষ দূরে থাক, সে সুখে আছে, ভালো আছে, এটা দেখতে পারলেও কিন্তু শান্তি লাগে। আর একটা বিষয় বলবো, সে তার নিজের মা সম্পর্কে এতটা পসেসিভ, অথচ শাশুড়ি মায়ের কথা বলছে যে তার বর তার মায়ের কথা শোনে। আর এই ধরনের কিছু ক্লিপ, আমি ওটা ডিটেলসে যেতে চাইছি না। তো এটুকুই বলবো, মা কিন্তু সবার কাছেই আপন। দেবলীনার কাছে তার মা যতটা ইম্পর্টেন্ট, প্রবাহর কাছেও কিন্তু তার মা ততটাই ইম্পর্টেন্ট। ভালো খারাপ জানি না, মা বাবা সন্তান লালন পালন করেন, বড় করেন, সবারই কিন্তু কষ্ট হয়। ছেলের মার কষ্ট নেই, মেয়ের মা শুধু কষ্ট হয়, বা ছেলের মায়ের কষ্ট হয়, মেয়ের মায়ের কোনো কষ্ট নেই, সেটা কিন্তু নয়। মা বাবা সবার কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই উচিত মা বাবার যত্ন করা, তাদের খেয়াল রাখা। মা বাবা ভালো মন্দ মা বাবার ক্ষেত্রে অন্তত বিচার করতে নেই। মা বাবাই হয়, তাদের প্রতি শুধু আমাদের কর্তব্যবোধ, সেটাই কিন্তু, এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে, সংকীর্ণ বুদ্ধিতে এটুকুই বলে যে মা বাবা সবার কাছেই আপন। সবার মা বাবাকেই যত্ন করতে হবে, সে ছেলের মা বাবা হোক বা মেয়ের। এমন অনেক জায়গা আছে যেখানে মেয়ের মা বাবা আসলে ছেলের মা বাবার মুখের হাসি মিলিয়ে যায়, কিন্তু হাসি মুখে সেই মেয়েটাকে তাদেরকে নিয়েই চলতে হয়। কারণ কিছু করার নেই। সংসারে স্বামীর উপর যারা নির্ভরশীল, স্বামীর ইনকামের উপর যারা নির্ভরশীল, তাদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়, কারণ তাদের কাছে কোনো অপশান থাকে না। দরিদ্র মা বাবা কিংবা অসহায় মা বাবা, তাদেরকে এনে কিছুদিন নিজের কাছে রাখাটাও একটা দুশ্চিন্তার বিষয়, বা দুশ্চিন্তার বিষয়। কখন কি বলে ফেলবে, কখন কি অপমান করে ফেলবে, কিন্তু সেগুলোর তোয়াক্কা না করেও কিন্তু মা বাবার দায়িত্ব মাঝে মধ্যে নিতে হয়, প্রত্যেককেই নিতে হয়। যাই হোক, আর বেশি কিছু বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ ওই যে বললাম, মা বাবা ফেলে দেওয়ার জিনিস নয়। ভালো হোক মন্দ হোক, যার মা বাবাই হোক, মা বাবার যত্ন করতে হয়। আমার মা বাবা বা আরেকজনের মা বাবা কষ্টে আছে বলে আমিও আরেকজনকে কষ্ট দেব, এটা কিন্তু কোনো যুক্তিতে আসে না। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এমনিও অনেকের অভিযোগ আছে আমি নাকি অনেক জ্ঞান দিই। আমি অজ্ঞানী মানুষ, জ্ঞান দেওয়ার আমি কে? তবে আমি যেটুকু বুঝি, আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আসে ততটুকুই বলার চেষ্টা করি। এই দেখুন, সুনামি রাইড। যাকগে, অত সিরিয়াস কথা বলে লাভ নেই। যাদের লাইফ তারা বুঝুক। তবে এটুকু বলবো যে কাদা ছোড়াছুড়ি করে কখনো সম্পর্ক বহন করা যায় না। সম্পর্ক বহন করতে গেলে অনেক দায়িত্বশীল হতে হয়, সহ্য শক্তি বাড়াতে হয়, অনেক ধৈর্য সহ্য নিয়ে সংসার করতে হয়। সংসার বা ভালোবাসার মানুষের মন জুগিয়ে চলা, এটা কিন্তু পৃথিবীর সবথেকে কঠিন কাজ, এবং সেটা করা উচিত। যদি কেউ ভালোবাসি বলে দাবি করে, তবে সেই ভালোবাসা বহন করা উচিত, বা দায়িত্ব নিয়ে সেই ভালোবাসার মান সম্মান রক্ষা করা উচিত। এই যে দেখুন, এটারও একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, যারা স্কিপ করে গেছেন, দেখতে পাননি, তাদের জন্য আরও একবার এই সুনামি রাইড। সুখে থাকতে যখন মানুষকে ভূতে কিলোয়, তখন মানুষের এই ধরনের অ্যাক্টিভিটিতে যোগ দেয়। দেখুন তো, 150 টাকা এই রাইড, আমার 150 টাকাও যাবে, আবার এই হিউম্যান বডির যে বিভিন্ন ধরনের পার্ট আছে, অবশ্য একটা দিক ঠিক, এই বিভিন্ন পার্টের সাথে কারোর সাথে তো কারোর দেখা হয় না। এই ধরুন, এই কলার বোন, তারপর স্টারনাম, রেডিয়াস, আলনা, ফিমা, টিবিয়া, ফিবিউলা, তারপর হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, তারপরে হচ্ছে এই কিডনি, লিভার, বিভিন্ন ধরনের যে বডি পার্টগুলো আছে,
এদের কিন্তু একজনের সাথে আরেকজনের ইন্টারাপ্ট করার সময় হয় না। তো তাদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ যদি স্থাপন করার ইচ্ছে হয়, তখন এই ধরনের রাইডে মানুষ মানে আগ্রহ নিয়ে এই ধরনের রাইড করে। যাই হোক, এরা বুঝতে পেরেছে যে রাইডটা কত আনন্দদায়ক বা দুঃখজনক বা হোয়াটএভার। আমি ওটাতে চাপিও নি, আমি বলতেও পারবো না। এবার চলে এলাম একটা মজাদার গেমে। মেলায় গেলে বাচ্চাদের এই যে একটা বিষয়, বন্দুক দিয়ে বেলুন ফাটালে গিফট পাওয়া যায়, গিফট যেমন তেমন এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, এই গেমটা ভীষণ মজাদার। ছেলে দুটো ফায়ার করেছে আর মেয়ে দুটো করেছে। মেয়ে কিন্তু একটা গিফটও পেয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। ভিডিওটা অতটা একটু ভালো করে নোটিস করলেই দেখা যাবে। ওই দেখুন, এই যে পেয়েছে গিফট। যাই হোক, এই যে বললাম জীবনটা সহজ নয়, এক একজনের জীবন এক এক রকম, প্রত্যেকে লড়াই করতে হয়। এই হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। মেলায় দেখা আমার সবথেকে কষ্টের মুহূর্ত। এই ঠাম্মি বয়স ওনার, আসলে ভিডিওটা মানে আড়াআড়ি করে করা তো, সেই জন্য আমি ওনার মুখটা দেখাতে পারছি না, আর মুখটা দেখাতেও চাই না। এই বয়সে এসেও উনি দেখুন লড়াই করছেন, বেঁচে থাকার লড়াই। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।